ওয়েলকাম শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব দশম শ্রেণীর বাংলা বিষয়ের যে জ্ঞানচক্ষু গল্প, সেই জ্ঞানচক্ষু গল্প তোমাদের সামনে আলোচনা করব। আলোচনা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর কীরকম আলোচনা চাইছো সেটাও তোমরা অবশ্যই বলবে, জানাবে। আমি সেরকম আলোচনা তোমাদের সামনে তুলে ধরব। তাহলে শুরু করি আজকের আলোচনা, জ্ঞানচক্ষু গল্পটি। প্রথমে আমরা জেনে নেব এই জ্ঞানচক্ষু গল্পের লেখিকা যে রয়েছে আশাপূর্ণা দেবী, সেই আশাপূর্ণা দেবী সম্পর্কে আমরা জেনে নেব। এই আশাপূর্ণা দেবী জন্মগ্রহণ করেছে কত সালে? আশাপূর্ণা দেবী জন্মগ্রহণ করেছে 1909 আর মৃত্যু 1995। আশাপূর্ণা দেবী একজন অন্যতম প্রধান বাঙালি লেখিকা। মনে রাখবে আশাপূর্ণা দেবী কিন্তু একজন লেখিকা। আর এর জন্ম কত বললাম? জন্ম হচ্ছে 1909। জন্ম কত? 1909 আর মৃত্যু হচ্ছে 1995। আশাপূর্ণা দেবী একজন অন্যতম কিন্তু প্রধান লেখিকা। তাহলে আমরা যখন উৎস লিখব গল্পে, তখন আমরা কি লিখব? লেখিকা। তিনি একজন কিন্তু লেখিকা। জন্ম কোথায়? জন্ম কলকাতায়। স্কুল কলেজে পড়ার সুযোগ ঘটেনি, অথচ অসামান্য সূক্ষ্ম দৃষ্টি, সংবেদনশীলতা ও পরিচিত সমাজের অভিজ্ঞতার মাধ্যমে তিনি বাঙালি মধ্যবিত্ত জীবনকে আশ্চর্য দক্ষতায় তার গল্প উপন্যাসে তুলে ধরেছিলেন। তিনি দীর্ঘ জীবনে অসংখ্য উপন্যাস, গল্প, ছোটদের জন্য অজস্র বই লিখেছেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ছোট ঠাকুরদার কাশিযাত্রা, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, অগ্নি পরীক্ষা, সাগর শুকায়া যায়, শশীবাবুর সংসার, সোনার হরিণ ইত্যাদি। তার রচিত অন্তত 63টি গ্রন্থ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। আশাপূর্ণা দেবী রবীন্দ্র পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, একাধিক বিশ্ববিদ্যালয়ে ডিলিট এবং নানা সরকারি খেতাবে ভূষিত হয়েছে। এই ছিল আশাপূর্ণা দেবী সম্পর্কে কিছু তথ্য। তাহলে এবার আমরা জানব এই জ্ঞানচক্ষু গল্পের আলোচনা। প্রথমে আমরা জেনে নিই এই জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু কথার অর্থ কী? জ্ঞানচক্ষু কথার অর্থ হচ্ছে অন্তর্দৃষ্টি। জ্ঞানচক্ষু কথার অর্থ কী? জ্ঞানচক্ষু কথার অর্থ হচ্ছে অন্তর্দৃষ্টি। আচ্ছা, অন্তর্দৃষ্টি বলতে কি? অন্তর্দৃষ্টি বলতে মনের যে দৃষ্টি। আমরা দুটো দৃষ্টি অর্থাৎ দেখতে পাচ্ছি, দুটো চোখ তো আমরা দেখতে পাচ্ছি। আমাদেরও কিন্তু আরেকটি চোখ, নেত্র রয়েছে, সেটাকে আমরা ত্রিনেত্র বলে মনে করি। সেই ত্রিনেত্রকে কিন্তু এক কথায় অন্তর্দৃষ্টিও বলা হয়। তাহলে জ্ঞানচক্ষু কথার অর্থ আমরা জানলাম অন্তর্দৃষ্টি। প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা মনে রাখবে জ্ঞানচক্ষু কথার অর্থ কী। এই জ্ঞানচক্ষু কথার অর্থ আমরা জানলাম। জ্ঞানচক্ষু এই শব্দটাকে যদি আমরা সমাস করি তাহলে আমরা কি পাবো? জ্ঞান রূপ চক্ষু। জ্ঞান রূপ চক্ষু কোন সমাস? অবশ্যই এটা কী হবে? রূপক কর্মধারয় সমাস। খাতায় তোমরা লিখে নেবে জ্ঞান রূপ চক্ষু কোন সমাস? কর্মধারয় সমাস। তাহলে আমরা জ্ঞানচক্ষু শব্দের অর্থ জানতে পারলাম। জ্ঞানচক্ষু মানে কি আমরা জানলাম। জ্ঞানচক্ষু শব্দের সমাস কি সেটাও আমরা কিন্তু জানলাম। আমি আর একবার বলছি, জ্ঞানচক্ষু কথার অর্থ হচ্ছে অন্তর্দৃষ্টি। আর এই জ্ঞানচক্ষু শব্দের সমাস যদি আমরা নির্ণয় করি তাহলে কি হবে? জ্ঞান রূপ চক্ষু। এবার আমরা শুরু করি আলোচনা। তার আগে উৎসটা আমরা বলে নিই। এই জ্ঞানচক্ষু গল্পের উৎস কি? জ্ঞানচক্ষু গল্পের উৎস হচ্ছে কি? কুমকুম গল্প সংকলন। কি হবে? কুমকুম গল্প সংকলন। খেয়াল করবে যখন আমরা গল্পের ক্ষেত্রে উৎস লিখব তখন আমরা গল্প সংকলন লিখব, আর কবিতা যখন লিখব সেক্ষেত্রে আমরা কি লিখব? কাব্যগ্রন্থ। এইটুকু খেয়াল রাখবে। কখনোই কিন্তু গল্পের ক্ষেত্রে আমরা কিন্তু কাব্যগ্রন্থ লিখব না। আশা করি বোঝা গেছে। তাহলে এই জ্ঞানচক্ষু গল্পের উৎস হচ্ছে কুমকুম গল্প সংকলন। পরীক্ষার খাতায় লিখবে কিভাবে? পরীক্ষার খাতায় তোমরা লিখবে লেখিকা আশাপূর্ণা দেবী রচিত কুমকুম গল্প সংকলন গ্রন্থ থেকে পাঠ্য জ্ঞানচক্ষু গল্পটি গৃহীত হয়েছে। আশা করি বোঝা গেছে উৎস। চলো এবার আমরা দেখে নিই গল্পটা। তাহলে আমরা গল্পটা আলোচনা শুরু করি।
তোমরা অবশ্যই পেন্সিল নিয়ে বসবে। আমি এই গল্পের যে কিছু শব্দের অর্থ পাবো, সেই শব্দের অর্থগুলো আমি তোমাদেরকে বলবো। সেই অর্থগুলো তোমরা বইয়ের পাশে পেন্সিল দিয়ে লিখে নেবে। আর অবশ্যই গল্পটা মনোযোগ সহকারে শুনবে, কারণ আমি এই গল্পটা বোঝানোর সাথে সাথে কোন লাইনটা ইম্পর্টেন্ট, প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নের লাইনটাও কিন্তু আমি তোমাদেরকে দাগিয়ে দিব। তাই অবশ্যই তোমরা কিন্তু পেন্সিল নিয়ে বই দাগিয়ে নিবে। তাহলে শুরু করি আজকের আলোচনা। জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। তোমাদের মনে প্রথমেই প্রশ্ন জাগছে যে স্যার, প্রথমে যে বলছে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কোন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? এখানে তো উত্তর দেওয়া নেই। তাহলে আমরা বুঝবো কি করে? প্রথমে দুটো থেকে তিনটে লাইন যদি আমরা পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। প্রথমে আমি বলে নিই আগে মার্বেল, তারপরে আমি তোমাদের এই উত্তরটা দিচ্ছি কোন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। মার্বেল, মার্বেল কথার অর্থ কি? মার্বেল মানে কাঁচ বা পাথর, আক্ষরিক অর্থ। এখানে মার্বেল হওয়া বলতে বোঝাচ্ছে যে তুমি যে ধরো কোনো একটা আশ্চর্যজনক কোনো কথা শুনলা, শোনার পরে তুমি চোখটাকে বড় বড় করেছো। চোখ যখন তুমি বড় বড় করবে, তোমার চোখটা কি হবে? গোল গোল হয়ে যাবে। তার মানে যে তোমার চোখটা যে গোল গোল হয়ে গেল, সেই গোল গোল হয়ে যাওয়াটাকে কিন্তু মার্বেল হয়ে যাওয়া বলা হচ্ছে। তাহলে মার্বেল জিনিসটা কি তাহলে বোঝা গেল? তো কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। নতুন মেসোমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনে ছোট মাসির বিয়ে হয়ে গেল, দেদার ঘটাপটা করে। দেদার, দেদার কথার অর্থ হচ্ছে প্রচুর। দেদার কথার অর্থ কি? প্রচুর বা বিস্তর। ঘটাপটা, ঘটাপটা মানে হচ্ছে জাঁকজমক। ঘটাপটা মানে কি? জাঁকজমক। মানে ছোট মাসির যে বিয়ে হয়েছে নতুন মেসোমশাইয়ের সাথে, জাঁকজমক ভাবে কিন্তু বিয়েটা হয়েছে। সেই তিনি নাকি বই লেখেন, অর্থাৎ ছোট মাসির সাথে যার বিয়ে হয়েছে অর্থাৎ নতুন মেসোমশাই নাকি বই লেখেন। আর সেই সব বই নাকি ছাপাও হয়। অনেক বই ছাপা হয়েছে মেসোর। মানে মেসোমশাই যেসব বই লেখে সেই সব বই নাকি ছাপা হয়। আর অনেক বই ছাপাও হয়েছে। কার অনেক বই ছাপা হয়েছে? মেসোর। তাহলে প্রশ্নটা কি ছিল? কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। তাহলে বলতে পারি যে কোন কথাটা শুনে তপনের চোখের এই অবস্থা? তপনের ছোট মশাই মশাই যে বই লেখেন আর সেই সব বই নাকি ছাপাও হয়, এই কথাটা যখন তপন শুনতে পেল, শোনার পর তপনের চোখ কিন্তু মার্বেল হয়ে গেল। তাহলে আমরা উত্তর পেলাম যে তপনের কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথাটা শুনে? আমি উত্তরটা আবার বলছি। তপনের নতুন মেসোমশাই একজন লেখক, তিনি বই লেখেন আর সেই সব বই নাকি ছাপাও হয়, এই কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেছিল। আশা করি উত্তরটা বোঝা গেল। এরপর আমরা দেখে নিই। তার মানে সেসব বই ছাপাও হয়। তারপরে বলছে তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক। তাহলে তপনের নতুন মেসোমশাই কি? তপনের নতুন মেসোমশাই হচ্ছে একজন লেখক, সত্যিকার লেখক। জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। দেখা যায় তাই জানতো না যে একজন যে জলজান্ত লেখক এত কাছ থেকে তপন কিন্তু কখনো দেখেনি। আর যে জলজান্ত লেখককে এত কাছ থেকেও যে দেখা যায়, এই কথাটা কিন্তু তপন জানতো না। লেখকরা যে তপনের বাবা, ছোট কাকা, মেজ কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। যদি বলা হয়, তপনের কিন্তু মনের মধ্যে কিন্তু সন্দেহ ছিল। কি সন্দেহ ছিল? যে লেখকরাও কিন্তু বাবা, ছোট মামা, মেজ কাকুর মতো একজন সাধারণ মানুষ। এই নিয়ে কিন্তু তপনের কিন্তু সন্দেহ ছিল। এখান থেকে একটু প্রশ্ন হবে, তোমরা আন্ডারলাইন করবে, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? উত্তর তোমরা লিখবে, লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ, এই বিষয়ে তপনের সন্দেহ ছিল। আশা করি উত্তরটা বোঝা গেছে। কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। নতুন মেসোকে দেখে কি হয়েছে? তপনের জ্ঞানচক্ষু খুলে গেল। প্রথম জ্ঞানচক্ষু কখন খুলেছে? প্রথম জ্ঞানচক্ষু তখনই হলো যখন তপন নতুন মেসোমশাইকে দেখলো
তখন কিন্তু তপনের জ্ঞানচক্ষু খুলল। অর্থাৎ তার যে অন্তর্দৃষ্টি, মানে তপন এটা যে জানতো না যে একজন লেখককে এত কাছ থেকে দেখা যায়, আর তিনি যে ছোট মামা, মেজ কাকু এদের মতো সাধারণ মানুষ, এটা যখন তপন জানতে পারলো, তার মানে তপনের প্রথম জ্ঞানচক্ষু খুলে গেল। কারণ তপন প্রথমে তো ভাবতো যে তিনি হয় অন্য গ্রহের মানুষ বা এরকম কিছু একটা জানতো। যখন জানতে পারলো যে একজন সাধারণ মানুষ লেখক, তখন তার প্রথম জ্ঞানচক্ষু খুলেছিল। এই প্রশ্নটা আন্ডারলাইন করবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। এটা কিন্তু প্রথম জ্ঞানচক্ষু খুললো। তারপরে কি বলছে দেখো, আশ্চর্য, কোথাও কিছু উল্টো পাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। নিছক কথার অর্থ কি? নিছক কথার অর্থ হচ্ছে সাধারণ। নিছক কথার অর্থ কি? নিছক কথার অর্থ হচ্ছে সাধারণ। বলছে একদম সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ, কোথাও কিছু উল্টো পাল্টা নেই, অন্যরকম নেই। সেই ওদের মতে, অর্থাৎ ছোট মামা, মেজ কাকু, তপনের বাবা, এদের মতোই কি করতো, দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেন, খেতে বসে বলছে আরে ব্যাস, এত কখনো খাওয়া যায়, এই বলে অর্ধেক তুলিয়ে দেন, চানের সময় চান করেন, ঘুমের সময় ঘুমেন। এই যে দেখো, খেতে বসে আরে ব্যাস, দেখবে এত কখনো খাওয়া যায়, এই কথাটা আমরা কখন বলি? ধরে নাও তুমি খেতে বসেছো, খেতে বসার পর তোমাকে কিছু দিচ্ছে খাবার, সে ভাত বা অন্য কিছু দিচ্ছে, তখন অনেকটা দিয়ে দিল, তখন তুমি হঠাৎ করে বললে আরে ব্যাস, এত কখনো খাওয়া যায়। এই যে এই কথাটা যে তুমি বললো, এরকম কিন্তু এইভাবেও কিন্তু তপনের নতুন মেসোমশাই যে ছিল, তিনিও এইভাবেই বলতো। একদম পুরো সাধারণ মানুষের মতো কিন্তু লেখকের যে জীবনযাপন, সেটাই কিন্তু তপন জানতে পারলো। তাছাড়া আর কি জানতে পারলো তপন? ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজে সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান। কি বেড়াতা, কি বেড়াতে বেরোন সেজেগুজে। আর যখন সিনেমা দেখতে যান বা বেরোন, তখন কিন্তু সেজেগুজে বেরোন। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন। এই প্রশ্নটা একটু দাগিয়ে রাখবে, শর্ট প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, যে তপন কি উপলক্ষে মামার বাড়িতে এসেছিল? বিয়ে উপলক্ষে। আর ছুটি আছে বলেই রয়ে গেছে। যেহেতু তপন বিয়ে উপলক্ষে তপন মামার বাড়িতে এসেছে, যেহেতু ছুটি চলছে, সেই উপলক্ষে কিন্তু থেকে গেছে। ওদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে। তাহলে মেসোর কিসের ছুটি চলছে? মেসোর গরমের ছুটি চলছে। মনে রাখবে শর্ট প্রশ্নের জন্য। তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছে কদিন। তাহলে মেসো শ্বশুর বাড়িতে কদিন যে রয়েছেন, কেন, কিসের ছুটি চলার জন্য রয়েছেন? গরমের ছুটি চলছে, তাই তিনি শ্বশুর বাড়িতে কদিন রয়েছে। তাই অহরহ জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। যেহেতু যেহেতু তপনের মেসোমশাইয়ের গরমের ছুটি চলছে, সেই ছুটি চলাকালীন তিনি শ্বশুর বাড়িতে রয়েছেন। সেই শ্বশুর বাড়িতে আছেন বলেই একজন জলজান্ত লেখককে তপন কিন্তু দেখার সুযোগ পেয়েছে। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন, লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ। আর সেই সুযোগেই তপন দেখতে পেল যে লেখক কোনো আকাশ থেকে পড়া কোনো জীব নয়, একজন আমাদের মতো, অর্থাৎ তপনদের মতোই কিন্তু একজন মানুষ। তবে তপনের বা লেখক হতে বাধা কি? যখন তপন জানতে পারলো তপনদের মতোই একজন সাধারণ মানুষ, তখন কিন্তু তপন বলছে তবে তপনের বা লেখক হতে বাধা কি? আচ্ছা, তোমাদের মনে কি প্রশ্ন যাচ্ছে যে এই কথাগুলো কে বলছে? তপনেরই বা লেখক হতে বাধা কি, এই কথাটা বলছে কি? এই কথাটা কিন্তু স্বয়ং লেখিকা বলছে। তার মানে লেখিকা আমাদের জানাচ্ছে, যদি তপন যদি জানতে পেরে গেছে যে তপনদের মতোই যে লেখক সাধারণ মানুষ, তাহলে তপন কেন লেখক হতে পারবে না? ওর লেখক হতে বাধা কোথায় আছে? এই পর্যন্ত তোমাদের পড়ালাম। এরপরে কিন্তু আমরা এখান থেকে আর পড়বো না, কিছুটা দূরে গিয়ে আমরা পড়বো, নেক্সট পেজে যাব আমরা। তাহলে গল্পটা বুঝতে তোমাদের সুবিধা হবে। এখান থেকে দাগিয়ে রাখো যে তপনের বা লেখক হতে বাধা কি। এরপরে আমরা পড়বো, এরপর আমরা দেখো পড়ে নেবো এখান থেকে। তাহলে তোমাদের গল্পটা বুঝতে সুবিধা হবে যদি এখান থেকে আমরা পড়ি। কোথা থেকে? এই যে দেখো,
এই কথাটা এই কথাটাই ভাবছে তপন রাত দিন। কোন কথাটা? যে তপন কেন লেখক হতে পারবে না, ওর লেখক হতে বাধাটা কোথায় রয়েছে, এই কথাটা তপন কিন্তু রাত দিন ভাবছে। ছেলেবেলা থেকে তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে, কাজে গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। তপন ছেলেবেলা থেকে তো রাশি রাশি প্রচুর গল্প পড়ে এসেছে, বস্তা বস্তা গল্প পড়ছে, গল্প শুনে এসেছে। তাহলে গল্প জিনিসটা কি সেটা তো আর জানার বাকি নেই। তাহলে ওর লেখক হতে বাধা কেন নেই? বাধা কোথায় থাকবে তাহলে? কি তাই তো? এই কথাটা কিন্তু তপন দিন রাত ভাবছে। শুধু এইটাই জানা ছিল না যে সেটা এমনই সহজ মানুষই লিখতে পারে। শুধু এটাই আমার জানা ছিল না যে একটা গল্প সহজ মানুষই লিখতে পারে। এটা কিন্তু জানা ছিল না। নতুন মেশোকে দেখে জানলো সেটা। যে একটা গল্প সাধারণ মানুষ, সহজ মানুষই ভাবে লিখতে পারে। এটা কিন্তু নতুন মেশোকে দেখার পর তপন জানতে পারল। তবে আর পায় কে তপনকে? আর কে তপনকে পাবে? দুপুরবেলা, সময়টা কখন? দুপুরবেলা। সবাই যখন নিথর নিথর, সবাই যখন চুপচাপ নিস্তব্ধ, তখন কি করলো তপন আস্তে একটি খাতা, হোম টাস্কের খাতা আর কি, বিয়ে বাড়িতে যেটি মা না নিয়েও ছাড়েননি। প্রশ্ন হতে পারে, বিয়ে বাড়িতে মা কি না নিয়ে ছাড়েননি তপনকে? উত্তর হবে হোম টাস্কের খাতা। তো তপন কি করলো, আস্তে করে একটি খাতা, হোম টাস্কের খাতা নিল, নিয়ে আর একটি কলম, কলম নিয়ে 3 তলার সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এক আসনে বসে লিখেও ফেললে আসতো একটা গল্প। দুপুরবেলা কি করলো তপন, একটা আহ, আস্তে একটা খাতা নিল, খাতা নিয়ে একটা কলম নিয়ে 3 তলার সিঁড়িতে উঠে বসলো। 3 তলার সিঁড়িতে উঠে বসে এক আসনে, মানে এক জায়গায় বসে, নড়াচড়া না করে এক জায়গায় বসে একটা বড় গল্প লিখে ফেললো। তো গল্পটা লেখার পর কি বলছে, লেখার পর যখন পড়লো, এবার তপন যে গল্পটা লিখলো, লেখার পর তপন যখন গল্পটা পড়লো, গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠলো। আন্ডারলাইন করবে, গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দিনের জন্য। তো যখন গল্পটা পড়লো তপন, তপনের গায়ে কাঁটা, কাঁটা দিয়ে উঠলো মানে কি, দেখবে তোমরা যখন গাটা একটা প্রচুর ঠান্ডা মনে হচ্ছে না, গাটা কেঁপে উঠে, তখন দেখবে লোমগুলো কিন্তু খাড়া হয়ে যায়, সেটাকে বলছে গায়ে কাঁটা দিয়ে উঠলো। একই ব্যাপার, পড়ার পর বলছে একই ব্যাপার, এই যে সত্যি হুবহু গল্পের মতো লাগছে, তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন, তার মানে তপনকে এখন লেখক বলা চলে। তপনের গল্পটা যখন পড়লো, পড়ার পর মনে হচ্ছে যেন একটা বস্তু গল্প লিখে ফেলেছে, তার মানে এখন তপনকে লেখক বলা চলে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, আর দূর দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোট মাসিকে বলে বসে, ছোট মাসি, একটা গল্প লিখেছি। এবার তাড়াতাড়ি করে সিঁড়ি থেকে নিচে নেমে এসে তপন কি করে, ছোট মাসিকে ডাকে। ছোট মাসিকে ডেকে বলছে, কি বলছে, যে একটা গল্প লিখেছি। ছোট মাসি ওর চিরকালের বন্ধু, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এমসিকিউ, তোমরা দাগে রাখবে, যে তপনের চিরকালের বন্ধুকে ছোট মাসি। তো ছোট মাসি গল্পটা দেখে বলছে যে, ছোট মাসি, একটা গল্প লিখে ফেলেছি। তো ছোট মাসির বয়সে কত বছর আজটেকের বড়, এটাও তোমরা মনে রাখবে। আর 8 বছরের বয়সে বড় হলো প্রায় সমবয়সী তপন আর ছোট মাসি। কাজেই মামার বাড়ি এলে সবকিছু ছোট মাসির কাছে। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে। তাহলে আমরা জানতে পারলাম যে তপন যখন গল্পটা লিখে ফেললো, তখন সবার আগে কেন ছোট মাসিকে জানালো? কারণ তপনের চিরকালের বন্ধু হচ্ছে এই ছোট মাসি। তাই মামার বাড়িতে এসে যে গল্পটা লিখে ফেলেছে, সেই গল্পটা সবার আগেই কিন্তু তপন ছোট মাসিকে জানিয়েছে বা দিয়ে বসেছে। তবে বিয়ে হয়, বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরব্বি মুরব্বি ভাব হয়ে গেছে। মুরব্বি মুরব্বি মানে কি, একটু পণ্ডিত পণ্ডিত ভাব হয়ে গেছে। তাই গল্পটা সবটা না পড়ে একটু চোখ বুলিয়ে বেশ পিঠ চাপড়ানো সুরে বলে, ওমা, এ তো বেশ লিখেছিস রে, কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো? দেখবে আমরা কি করি, কোনো গল্প, কোনো কিছু আমাদের পড়তে দিল, পড়তে দেওয়ার পর বেশ একটু চোখ বুলিয়ে নিলাম, চোখ বুলিয়ে নেওয়ার পরে বলছি, ভালোভাবে না পড়েও আমি বলছি যে, বাহ, খুব একটা ভালো লিখেছো, এইভাবে আমরা বলি তো। এইভাবে বলেছি মানে কি, আমরা একটা পণ্ডিত পণ্ডিত নিজেদের মনে করি। ঠিক কিন্তু ছোট মাসিও কিন্তু এইভাবে নিজেকে মনে করছিল। এইভাবে এই জন্যই বলেছিল মুরব্বি মুরব্বি ভাব হয়ে গেছে বিয়ের পর।
যখন পিঠে চাপড়ানো সুরে বলছে, কোথাও থেকে টুকলি ফাই করিসনি তো? এই কথা শোনার পর তখন বলছে, ছোট মাসি, ভালো হবে না বলছি। তখন মাসি বলছে, আরে বাবা খেপছিস কেন? জিজ্ঞেস করছি, বই তো নয়। রোজ তোর মেসোমশাইকে দেখাই। রোজ, রোজ মানে অপেক্ষা করো। অপেক্ষা করো, তোর মেসোমশাইকে আমি দেখাই। মানে গল্পটা দেখাবে ছোট মাসি। এই পর্যন্ত পড়লাম। এবার এখান থেকে দাগিয়ে রাখো। এই পর্যন্ত পড়ার পর আমরা যে প্রথম পেজে, এর আগের পেজে যে দাগিয়ে এসেছিলাম যে তপনের বা লেখক হতে বাধা কি, ওই পর্যন্ত পড়ার পর তারপরে আমরা এটা পড়ে নিই। এবার আমরা সেখান থেকে পড়বো। আশা করি বোঝা গেছে আমার কথাটা। তাহলে আজকে এই পর্যন্তই থাক। এরপরে আমরা নেক্সট ভিডিওতে সেখান থেকে আমরা আলোচনা করব। আলোচনা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।